আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের ধর্মীয় আন্দোলনগুলো, যেগুলো পরবর্তীতে কৃষক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। আগের দিন পর্যন্ত আমরা আলোচনা করেছি ওয়াহাবি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যেগুলো সবই শুরু হয়েছিল ধর্মীয় কারণে, কিন্তু পরবর্তীতে সেগুলো কৃষক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। আজকে আমরা এরকমই আরেকটা ধর্মীয় আন্দোলন আলোচনা করব, যেটি হচ্ছে ফরাজি আন্দোলন। আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য, মানে যে কাজগুলোকে ইসলাম ধর্ম নির্দিষ্ট করে দিয়েছে মুসলিমদের জন্য, সেই কাজগুলোকে করার উদ্যোগ নেওয়ার জন্য যে কাজ করতে হবে বা যে আন্দোলন করতে হবে, সেটাই ছিল ফরাজি আন্দোলন। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদুরপুরে এক মৌলভী সাহেব ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ইসলাম ধর্মের সংস্কার সাধনের জন্য, আমি আগের দিনই বলেছিলাম, সংস্কার মানে যখন কোনো কিছু খারাপ হয়ে যায় সেটাকে রিপেয়ার করাকে সংস্কার করা বলা হয়। তো ইসলাম ধর্মের খারাপ দিকগুলোকে সরিয়ে দিয়ে সেখানে নতুন করে শুদ্ধ করা বা শুদ্ধি করার যে প্রচেষ্টা শুরু হয়, সেটাকে ফরাজি আন্দোলন বলা হতো বা ফরাজি বলা হতো। বিশেষ করে ফরাজি নামক এক সম্প্রদায় এই আন্দোলনটা শুরু করে বলে এটাকে ফরাজি আন্দোলন বলা হতো। শরীয়তুল্লাহ প্রথম এই ফরাজি আন্দোলনটা শুরু করেন। শরীয়তুল্লাহ বলেন যে বিভিন্ন বিধর্মী কার্যকলাপ, বিভিন্ন কুসংস্কার ইসলাম ধর্মে প্রবেশ করে এই ধর্মটাকে অপবিত্র করেছে, পবিত্র ইসলাম ধর্মের পবিত্রতাকে নষ্ট করেছে। এক ঈশ্বরবাদ, মানে একজনই ঈশ্বর রয়েছেন আল্লাহ, সামাজিক সাম্য এবং কোরআন নির্দেশিত পথ অবলম্বন করে সঠিকভাবে ধর্মের দিকে এগিয়ে চলা, ইসলাম ধর্মকে শুদ্ধিকরণ করাই ফরাজি আন্দোলনের প্রধান বক্তব্য ছিল। ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যেই শরীয়তুল্লাহ এই ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। ফরাজি আন্দোলন 20 শতকের একদম প্রথম দিকে শুরু হয়। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটা রাজনৈতিক রূপ নেয়। শরীয়তুল্লাহর প্রথম উদ্দেশ্যই ছিল ভারতবর্ষকে দার উল হার্ব থেকে দার উল ইসলামে পরিণত করা। দার উল হার্ব এর আগের দিন বলেছিলাম বিধর্মীদের দেশ, সেখান থেকে তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে দারুল ইসলাম বা পবিত্র মুসলিমদের দেশে পরিণত করতে। কারণ দারুল হার্ব বা বিধর্মীদের দেশ, যেখানে খ্রিস্ট ধর্মের বিশাল প্রাধান্য হয়ে গিয়েছিল সেই সময়, সেটা মুসলিমদের জন্য বাসযোগ্য নয়। ফলে মুসলিমদের জন্য একটা পবিত্র ইসলাম ধর্ম অনুসারী একটা দেশ তৈরি করতে হবে, দার উল ইসলাম। শরীয়তুল্লাহ দরিদ্র জনগণকে অত্যাচারী জমিদার, নীলকর সাহেব, এদের বিরুদ্ধে একজোট করে তোলেন। ফরিদপুর, ঢাকা, বাখরগঞ্জ, কুমিল্লা, মানে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে এই আন্দোলন তিনি ছড়িয়ে দেন। শরীয়তুল্লাহ মারা যাওয়ার পর এই আন্দোলনের নেতৃত্ব দেন ওস্তাদ নামে পরিচিত তার নিজের ছেলে মোহাম্মদ মুসিন বা দুদু মিয়া। দুদু মিয়া ঘোষণা করেন ঈশ্বরের জমির খাজনা আদায়ের অধিকার জমিদারদের নেই। কথাটা কিন্তু অনেকাংশে সত্যি। এই যে জমি যেগুলো মানুষ ব্যবহার করে, পশু পাখি ব্যবহার করে, এগুলো প্রকৃতি সৃষ্ট, কোনো জমিদারের তৈরি করা বা ব্রিটিশদের বা নীলকরদের তৈরি করা নয়। তাহলে যে জমিগুলো প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি তার জন্য কোনো খাজনা রাজস্ব আদায় করে না, সেই জমিগুলোর উপরে খাজনা কোনো জমিদার, কোনো ইংরেজ সরকার কী করে আদায় করতে পারে? এই উদ্দেশ্যে বা এই লক্ষ্যেই দুদু মিয়া তার নেতৃত্বে লক্ষ লক্ষ কৃষককে টেনে নিয়ে আসেন। একটা শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন, গুপ্তচর বাহিনী গড়ে তোলেন। বিভিন্ন জমিদার, অত্যাচারী জমিদার যাদের ছিলেন, তাদের বাড়িতে বাড়িতে তিনি খোঁজ খবর করতেন, নীলকরদের খোঁজ খবর করে তাদের বাসভবনগুলোতে আক্রমণ করতেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। তাদের স্লোগানই ছিল জমির মালিক আল্লাহ, তাই কৃষকরা অন্য কাউকে খাজনা দেবেন না। যদিও দুদু মিয়া মারা যাওয়ার পর তার ছেলে নোয়া মিয়া কিছুদিন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এই আন্দোলন কিন্তু ওয়াহাবি আন্দোলনের মতো খুব প্রভাব বাংলায় ফেলতে পারেনি। বাংলার ফরাজি আন্দোলন মূলত এটা ইসলামের শুদ্ধিকরণ করার জন্যই শুরু হয়েছিল, ধর্মীয়ভাবে শুরু হয়েছিল, পরবর্তীতে এটা রাজনৈতিক রূপ নেয়। আন্দোলনের নেতারা মানুষকে অত্যাচারী জমিদার, নীলকর, ইংরেজ শাসনের অধিকারগুলো মানতে নিষেধ করে। তারা বলে জমি যেহেতু আল্লাহর দান, সব কিছুই আল্লাহর মত অনুযায়ী, কোরআনের মত অনুযায়ী হবে, কখনোই ইংরেজদের বা অত্যাচারী জমিদারদের কথা মানুষ শুনবে না।
অত্যাচারী শোষকদের আটকানোর জন্য এই ফরাজি আন্দোলনকারী যারা ছিলেন তারা গুপ্তচর বাহিনী তৈরি করেন, লাঠিয়াল বাহিনী তৈরি করেন। লাঠিয়াল মানে লেঠেল বা লাঠিয়াল, যারা লাঠি খেলা দেখাতো, পরবর্তীতে লাঠি চালিয়ে মানুষকে, অত্যাচারী মানুষদেরকে হত্যাও করতো, এরকম লাঠিয়াল বাহিনীও তারা তৈরি করেন। মূলত এই আন্দোলন দরিদ্র মুসলিম কৃষকদের মধ্যেই শুরু হয়। ইসলামের অনুকরণে সাম্য প্রতিষ্ঠা করা, মানে সবার সমান অধিকার, ন্যায় প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন শুরু হয়। দুদু মিয়া কিছু কিছু গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থাও তৈরি করেছিলেন। ফরাজি আন্দোলন গুরুত্বপূর্ণ ছিল কারণ মুসলিমরা এগিয়ে এসেছিল আন্দোলন করার জন্য, জমিদারদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে তারা একজোট হয়। এই আন্দোলনের প্রভাব দরিদ্র মুসলিমদের মধ্যে বেশ ভালো দেখা যায়। কিন্তু যেহেতু এই আন্দোলনের মধ্যে ইসলাম ধর্মের প্রভাব বেশি ছিল, সেই কারণে হিন্দু কৃষকেরা এই আন্দোলনে সেরকমভাবে যোগদান করেনি। ফরাজিরা মূলত বাংলা থেকে ব্রিটিশদেরকে উঠিয়ে দিতে চেয়েছিল, তবে হিন্দু বিরোধিতা, জোর করে অর্থ আদায় করা, নেতৃত্বের অভাব ছিল, এগুলো কারণে ফরাজি আন্দোলন খুব একটা বেশি দিন কিন্তু চলতে পারেনি। ওয়াহাবি আন্দোলন যতটা গুরুত্ব পেয়েছিল, ফরাজি আন্দোলন কিন্তু অতটা গুরুত্ব পায়নি। ফরাজি আন্দোলনের সাথে সাথেই বাংলায় আরও একটা আন্দোলন হচ্ছিল, সেটা ছিল পাগলপন্থী বিদ্রোহ। 19 শতকের প্রথম দিকে ময়মনসিংহ জেলা, যেটা এখন বাংলাদেশে, তার সুসংগ শেরপুর অঞ্চলে গারো উপজাতিরা বাস করত। বর্তমান ভারতের আসামের আশেপাশেও কিন্তু গারো উপজাতির মানুষেরা রয়েছে। ফকির করিম শাহ বা চাঁদ গাজী বলে বিখ্যাত একজন ব্যক্তি, তিনি গারো উপজাতির মানুষদের মধ্যে তার নতুন ধর্মমত প্রচার করতে শুরু করেন। এই ধর্মের অনুগামীদেরকে পাগল বলা হতো বা পাগলপন্থী। করিম শাহের মৃত্যুর পর তার ছেলে টিপু শাহ বা টিপু পাগলের নেতৃত্বেই এই পাগলপন্থী বিদ্রোহটা আরও শুরু হয়। এই বিদ্রোহের মূল কারণ ছিল গারোদের ওপরে ইংরেজরা যে শোষণগুলো চালাতো। গারোরা একটা আলাদাই উপজাতি ছিল। গারোদের উপরে যে ইংরেজরা শোষণগুলো চালাতো, সেই শোষণগুলোর হাত থেকে গারোদেরকে ছাড়িয়ে নিয়ে আসা, তাদের নিজস্ব শাসন ব্যবস্থা চালু রাখা। 1827 টিপু শাহ ইংরেজদের হাতে বন্দী হন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ধীরে ধীরে এই বিদ্রোহের অবসান হয়। যাই হোক, এগুলো মূলত সবই কিন্তু পরবর্তীতে কৃষক বিদ্রোহের রূপ নিয়েছিল। শুরুতে বিভিন্ন ধর্মীয় কারণে এই আন্দোলনগুলো শুরু হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে প্রতিটা আন্দোলনই রাজনৈতিক হয়ে যায় এবং কৃষক বিদ্রোহের হয়ে যায়। কারণ ভারতবর্ষের সবচেয়ে শোষিত শ্রেণী সেই সময় কৃষকেরাই ছিল। ফলে কৃষকেরাই বিভিন্ন ধরনের আন্দোলনগুলোর নেতৃত্ব দেয়। হ্যাঁ, তারা সংঘবদ্ধ ছিল না, সেই কারণে এটা সংঘবদ্ধতার প্রথম দিকের সময়কার ঘটনা। তারা সংঘবদ্ধ ছিল না, তাদের নেতৃত্বের অভাব ছিল, তাদের অস্ত্রশস্ত্রের অভাব ছিল। এই সব কিছু মিলিয়ে আন্দোলনগুলো খুব ভালোভাবে পরিচালিত হতে পারেনি। কিন্তু এটাও মানতে হবে, এই আন্দোলনগুলোই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল। পরবর্তীতে যখন মানুষ সংঘবদ্ধ হয়, শিক্ষিত হয়, নেতৃত্ব আসে, তখন মানুষ হয়তো আক্রমণ আন্দোলনের পদ্ধতি পাল্টে ফেলে, কিন্তু তার আগে পর্যন্ত এই আন্দোলনগুলোই ইংরেজদেরকে কিছুটা হলেও একটা ধাক্কা দিতে সমর্থ হয়েছিল। সেই কারণেই এই আন্দোলনগুলোর বেশ গুরুত্ব রয়েছে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে।